হ্যালো এভরিওয়ান, আজকে একটা ওয়ান শট ভিডিও, একটা সাজেস্টিভ ভিডিও, যে ভিডিওটা ক্লাস 11 স্টুডেন্ট যারা আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস 9 এটা আছে, নিট যারা দেবে তাদের জন্য ভিভি একটা চ্যাপ্টার, একটা অংশ, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। এই যে বৃত্তীয় গতি এর যে পার্টটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে নিউটনের ল। তাহলে নিউটনের যে গতিসূত্রগুলো, এখানকার কিছু নিউমেরিক্যাল প্রবলেম, কিছু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, এই সমস্ত আসছে। ঘাত বল আর বলের ঘাত, এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম এবং তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে লিফট সম্পর্কে কিছু গাণিতিক প্রশ্ন এবং তার সমাধান এই সম্পর্কে। আর একটা লাস্টে যেটা, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই নিয়ে কিছু নিউমেরিক্যাল প্রবলেম এবং এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি, এই নিয়ে আজকের ভিডিও। একটা ওয়ান শট ভিডিও, সাজেস্টিভ ভিডিও। এটা যদি দেখো, ক্লাস 11 স্টুডেন্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে হবে, আশা করি অনেক কিছু কমন পাবে এখান থেকে, এমসিকিউ উইথ নিউমেরিক্যাল প্রবলেম। দেখো, ফার্স্টে যেটা, সেটা হচ্ছে আমি একটু আলোচনা করে দিচ্ছি, পুরো বিষয়টা হালকা করে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। এই প্রথম সূত্রটা কি ছিল, যে কোনো বস্তুর উপর বাহ্যিক লব্ধি বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। অর্থাৎ একটা বস্তুর উপর যদি বাহ্যিক লব্ধি বল প্রযুক্ত না হয়, সেই বস্তুটা চিরদিন স্থির থাকবে। আর যদি প্রযুক্ত না হয়, তাহলে একটা গতিশীল পদার্থ যদি হয় বা গতিশীল বস্তু হয়, তাহলে চিরকাল সে তার গতিটা বজায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম সূত্র, ফার্স্ট ল। আচ্ছা, এই ল থেকে কি জানা যায়? দুটো বিষয় জানা যায়, এমসিকিউ পড়তে পারে। নিউটনের ফার্স্ট ল থেকে কি কি জানা যায় বলে 4টা অপশন। ঠিক আছে? 1 নম্বর যেটা, সেটা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম। আর একটা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বলের সংজ্ঞা। তাহলে পদার্থের জাড্য ধর্ম, বলের সংজ্ঞা বা বলের ধারণা, এই দুটো বিষয় ফার্স্ট ল থেকে জানা যায়। এখন পদার্থের জাড্য ধর্ম, এটা যদি বলে কাকে বলে, অ্যাকচুয়ালি বলছে যে বিশেষ ধর্মের জন্য বা ইন্ট্রিনসিক প্রপার্টির জন্য বা যে নিজস্ব ধর্মের জন্য কোনো স্থিতিশীল বস্তু চিরকাল তার স্থির অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে, গতিশীল বস্তু চিরকাল তার গতি অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে, সেই প্রবণতাটাকে বলা হচ্ছে আমাদের জাড্য। জাড্যটাকে দুটো ভাগে ভাগ করা যায়, বুঝতেই পারছো, স্থিতিজাড্য, গতিজাড্য। স্থিতিশীল বস্তু তার স্থির অবস্থাটা বজায় রাখার চেষ্টা করবে, এই ধর্মটাই হচ্ছে তার স্থিতিজাড্য। আর কোনো গতিশীল বস্তু তার চিরকাল তার গতিটাকে বজায় রাখার চেষ্টা করবে, এটাই তার গতিজাড্য। যেমন একটা এক্সাম্পল, একটা পাখাকে যখন সুইচ অফ করে দিই, তখন কি হয়, পাখাটা আস্তে আস্তে ঘুরে 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 থেমে যায়। ঠিক আছে? তাহলে এই যে আমি যখন পাওয়ার অফ করলাম, সঙ্গে সঙ্গে থেমে যায়নি কিন্তু, কারণ পাখাটা চাইছিল কি, যে ওই যে গতিবেগটা তার ছিল, সেই গতিবেগটাকে ধরে রাখার চেষ্টা করছিল। এই জন্য পাখাটা পাওয়ার অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু থামে না, কিছু সময় ঘুরে আস্তে আস্তে থামে। এখন এই যে পাখাটার কথা বলছি বা যে কোনো একটা বস্তুর কথা বলছি, এটাকে যদি মহাকাশে নিয়ে যাওয়া হয়, তাহলে কি ঘটবে? বলছে এই যে কে থামালো পাখাটাকে, অ্যাকচুয়ালি বলছে বাতাসের বল আর ঘর্ষণ বল, এই দুটো বল পাখার গতিবেগটা আস্তে আস্তে কমিয়ে দিল। এই দুটো যেখানে থাকবে না, সেখানে যদি কোনো একটা বস্তুকে ঘুরিয়ে দেওয়া হয় বা চালিয়ে দেওয়া হয়, চলন্ত করে দেওয়া হয়, তাহলে সেই বস্তুটা চিরকাল তার গতিটাকে বজায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এটা হচ্ছে গতিজাড্য। আচ্ছা, বলের সংজ্ঞা জানো, বাইর হইতে যে প্রভাব বস্তুকে গতিশীল করার চেষ্টা করে বা কোনো গতিশীল বস্তুর গতিটাকে বৃদ্ধি বা হ্রাস করার চেষ্টা করে, সে বাহ্যিক প্রভাবটাকে বলা হচ্ছে বল বা ফোর্স। টর্ক কি করে না, কোনো বস্তুকে কি করে, ঘোরাতে সাহায্য করে। তাহলে যে বল বস্তুকে ঘোরাতে সাহায্য করে, সেই বলটাকে নাম দেওয়া হলো টর্ক। আর যে বলটা বস্তুকে রৈখিকভাবে যেতে সাহায্য করে, তাকে বলছে প্লেন ফোর্স বা বল। ঠিক আছে? এখন আসছি সেকেন্ড যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র নিউটনের সেকেন্ড লটা কি ছিল, বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ নিউটন মোশন। এখান থেকে যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা আমরা পাই, সেটা কি না, এই লব্ধি বল, নিউটনের গতিসূত্র থেকে যে লব্ধি বলটা পাওয়া যায়, সেই লব্ধি বলটা যদি এফ হয়, তাহলে এফ সমান কত, এম এ, যেখানে এমটা কি মাস অফ বডি আর এটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলছে অ্যাক্সিলেশন, মানে ত্বরণ। তাহলে এফটা হচ্ছে লব্ধি বল, এমটা বস্তুর ভর, এটা হচ্ছে ত্বরণ, মাথায় রাখো। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ল, এই যে এইটা হচ্ছে সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, এফ সমান এম এ। ঠিক আছে? এখন এই সেকেন্ড ল এর যদি অবকল রূপটা বলতে বলি, অনেক সময় এমসিকিউ পড়ে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের অবকল রূপটি হলো বলে 4টা অপশন, কি হবে সেক্ষেত্রে? দেখো একটা জিনিস, আমরা এটা জানি যে এফ সমান এম এ, অবকল রূপটা কি, এফ সমান এম এ, এ সমান কি, ত্বরণ। ত্বরণ মানে কি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। কোনো বস্তু, মনে করো একটা এম ভরের বস্তু ইউ গতিবেগে যাচ্ছিল, টি সময় ধরে তার উপর একটা বল প্রয়োগ করা হলো, যার ফলে তার গতিবেগটা বেড়ে গেল, বেড়ে যে হলো ভি। ঠিক আছে? তাহলে গতিবেগ কতটা বাড়লো, ছিল ইউ, বেড়েছে কত, ভি। কত সময় ধরে বলটা কাজ করেছে, টি সময় ধরে। তাহলে ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, কতটা বেগ বাড়লো ওই সময়ের মধ্যে, তার হারটাকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে বেগ ছিল ইউ, হলো ভি, কতটা বেড়েছে, ভি মাইনাস ইউ। হার মানে কি, হার মানে আমাদের সময় দিয়ে ভাগ। তাহলে কত সময় বলটা প্রয়োগ করা হয়েছে, টি সময় ধরে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটাই তো ত্বরণ। ঠিক আছে? এই ভি মাইনাস ইউ বাই টি, এটাকে যদি আমি ভি ধরি,
তাহলে ভি বাই টি দিস ইজ অ্যাক্সিলারেশন। তাহলে যেখানে এ থাকবে তার পরিবর্তে আমি কি লিখতে পারি, ভি বাই টি লিখতে পারি। অবকলন রূপটা এখান থেকে আসছে। দেখো এফ সমান কত, কি ছিল, এম এ। এখন এম এর পরিবর্তে কি লিখতে পারি, ভি বাই টি, সেটাই করা হয়েছে। এফ সমান এম ইন্টু ডিভি বাই ডিটি, এইটা হচ্ছে অবকলন রূপ। কারণ অবকলন রূপের ক্ষেত্রে আমরা ডি বাই ডিটিটাকে অ্যাড করি, ডি অ্যাড করি না। তাহলে অবকলন রূপটা মানে কি, এটা কি কোনো পার্টিকুলার একটা মোমেন্টে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল সেই বলের মানটা, ঠিক আছে। অবকলন রূপটা তাহলে কি হবে, এফ সমান এম ডিভি বাই ডিটি। তাহলে এই এমটাকে যদি আমি ওখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো, ওইটাকে একটু যদি বিবর্তিত করে লিখি তাহলে এফ সমান করে কি পাচ্ছি, ডি বাই ডিটি ইন্টু এমটা আগে ছিল, এমটাকে আমি পরে দিচ্ছি, ডি বাই ডিটি ইন্টু এমভি। এমভি মানে কি, এমটা কি ভর, ভিটা কি ভেলোসিটি, ভর ইন্টু ভেলোসিটি মানে কি ভর বেগ, মনে পড়ছে, এমটা কি ভর, ভিটা কি বেগ, তাহলে ভর ইন্টু বেগ সমান কি ভরবেগ। ভরবেগ কাকে বলে, বলছে ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে সৃষ্ট গতির পরিমাণটাকে বলা হচ্ছে ভরবেগ, ইংলিশে বলা হচ্ছে মোমেন্টাম, এটাকে পি দিয়ে ডিনোট করা হয়। তাহলে যেখানে এম ভি থাকবে তার পরিবর্তে আমি কি লিখতে পারি, পি লিখতে পারি। তাহলে এটাই জন্যই করা হয়েছে নিউটনের এই যে সমীকরণটা এফ সমান এম এ, এটাকে আমি আরেকটাভাবে লিখতে পারি, ডেরিভেটিভ রূপ বা অবকলন রূপটাকে কি লিখতে পারি, এফ সমান এম ডিভি বাই ডিটি, অথবা ওই আমি এমটাকে মাল্টিপ্লাই করে যেটা পেলাম যে এফ সমান কত, ডিপি বাই ডিটি, যেখানে পিটা কি, পিটা হচ্ছে এমভি ভরবেগ, বিষয়টা ক্লিয়ার। আর এটা হচ্ছে বস্তুর ত্বরণ আর এমটা হচ্ছে বস্তুর ভর। এই যে এফ সমান এম এর ভেক্টর ফর্মটা কেমন, মানে ভেক্টর রূপটা কি, দেখো এফ সমান এম এখানে এফটা কি, এফটা হচ্ছে বল, বলটা কি ভেক্টর রাশি, ঠিক আছে, বল একটা মান আছে, একটা ডাইরেকশন আছে। আচ্ছা এমটা কি, এমটা হচ্ছে স্কেলার রাশি। এটা কি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ত্বরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে, কারণ ত্বরণ একটা ডাইরেকশন থাকে, ঠিক আছে। তাহলে ত্বরণ ভেক্টর রাশি, এমটা কি ভর স্কেলার রাশি, আমরা জানি একটা ভেক্টর একটা স্কেলার এদের গুণফল কি হয়, ভেক্টর হয়, তাই বলটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। এখন ভেক্টর ফর্মটা তাহলে তো বলতে হবে, তাহলে ভেক্টর ফর্মটা কি, নিউটন দ্বিতীয় গতিসূত্রের ভেক্টর ফর্ম, ভিভিআই, কিন্তু এটাও কিন্তু এমসিকিউ পড়ে, সেক্ষেত্রে কি লিখবো যে এফ ভেক্টর এফ সমান এম ভেক্টর এ, বিষয়টা ক্লিয়ার। মানে এফ সমান এম এ, এফটা কি ভেক্টর, তাহলে ভেক্টর মাথায় আমি কি অ্যারো চিহ্ন দেবো, এফ এর মাথায় অ্যারো চিহ্ন দিলাম, এফ অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, সমান এম, এমটা কি স্কেলার, অ্যারো চিহ্ন দেওয়ার দরকার নাই, ইন্টু এ, এটা কি ত্বরণ, এটাও ভেক্টর রাশি, তাহলে এর মাথাও অ্যারো চিহ্ন থাকবে, মানে ভেক্টর চিহ্ন থাকবে। তাহলে এই অংশটা যেটা সেটা কিন্তু ভেক্টর ফর্ম, এফ সমান এম মড এ, এটা হচ্ছে ওই ভেক্টরের মানটা, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা 3 নম্বরে যেটা যাব সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে একক ভরের, মানে আমরা যেমন একটু আগে পড়লাম না যে নিউটনের ফার্স্ট ল থেকে কি জানা যায় না, পদার্থের জাড্য আর বলের সংজ্ঞা, এই দুটো জানা যায়। ঠিক সেম সিস্টেম নিউটনের সেকেন্ড ল থেকে কি জানা যায় না, একক বলের ধারণা পাওয়া যায় নিউটনের সেকেন্ড ল থেকে। কি পাওয়া যায়, একক বলের ধারণা। দেখো একক বলের জিনিসটা কি একটু বুঝে নাও, কিছু নাই, তেমন কিছু নাই। আচ্ছা নিউটনের সেকেন্ড লটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কি ছিল, এফ সমান এম এ, তাই তো। এখন একক বল যদি বলতে যাই সেক্ষেত্রে এম সমান কত 1 করবো আর এ সমান 1 করে দাও, তাহলে এফ এম সমান 1 এ সমান 1 যদি হয় তাহলে এখানে বসিয়ে দাও, এফ সমান কত 1 হয়ে গেল। এবার ডেফিনেশন তুমি নিজে বলো, উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট তোমার নিজে ডেফিনেশন লিখবে এইভাবে যে একক ভরের কোনো বস্তু, এম সমান 1 মানে কি ভরটা একক, এ সমান 1 মানে কি ত্বরণটা একক, তাহলে একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে একক ত্বরণ সৃষ্টি হয় সেই বলটাকে বলা হচ্ছে একক বল, বিষয়টা ক্লিয়ার। আরেকবার বলছি যে একক ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে একক ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে একক বল। এই একক বলের যে ধারণাটা বা একক বলের যে ডেফিনেশন, এটা কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, বিষয়টা ক্লিয়ার। বিজ্ঞানী আইজাক নিউটন প্রথম বলের যে একক বল, এই একক বলের ধারণাটা প্রথম দিয়েছিল বিজ্ঞানী আইজাক নিউটন নিজে, এই জন্য আমাদের এসআই পদ্ধতিতে বলের একককে নিউটন ধরা হয়, বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা যাব সেটা একটু দেখে নাও যে কোনো বস্তুর ওজন যদি ডব্লু হয়, ডব্লু সমান কত এম ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আমরা জানি ভর, আর আমরা একটা জিনিস জানি যে ভর কাকে বলে, কোনো বস্তুর মধ্যে মনে কর এটার মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ আছে সেই জড় পদার্থের পরিমাণটাকে বলছে এর ভর, মানে কি এর মধ্যে যতগুলো প্লাস্টিকের পরমাণু আছে সেই পরমাণুগুলোর মোট ভর হচ্ছে এর ভর। এখন এটাকে যদি অন্য কোথাও নিয়ে যায়, পাহাড়ের উপর বা চাঁদে বা মহাকাশে, এর প্লাস্টিকের অণুগুলো পরিবর্তন ঘটবে, কিছু অণু পালাবে বা কিছু অণু অ্যাড হবে, এরকম হবে না। তাহলে ভরের কোনো পরিবর্তন এই জন্য হয় না, কারণ কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেই জড় পদার্থের কোনো পরিবর্তন ঘটে না, ওকে যেখানেই নিয়ে যাও। তাই বিজ্ঞানী ল্যাভেসিও ভরের নিত্যতার সূত্র দিয়েছিল, কি বলেছিল, বলছে জড় পদার্থ অবিনশ্বর, জড় পদার্থকে সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না, এই মহাবিশ্বে মোট জড় পদার্থের পরিমাণ কনস্ট্যান্ট, মনে পড়ছে। তাহলে এর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটা হচ্ছে এর ভর।
আর পৃথিবী একে যে বলে তার সেন্টারের দিকে টেনে আছে, এই আকর্ষণ বলটাকে বলছে এর ওজন। তাহলে পৃথিবী কি করছে, প্রত্যেকটা বস্তুকে তার সেন্টারের দিকে টেনে আছে, আমাকে টেনে আছে, তোমাকে টেনে আছে, গাছপালা, ঘরবাড়ি, বায়ুমণ্ডল, সবাইকে পৃথিবী টেনে আছে তার সেন্টারের দিকে। এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলছে অভিকর্ষ বল। তাহলে পৃথিবী ভূপৃষ্ঠের উপর বা ভূপৃষ্ঠের কাছাকাছি সমস্ত বস্তুকে যে বল দ্বারা তার সেন্টারের দিকে টেনে আছে, টোটাল আকর্ষণ বলটাকে বলছে অভিকর্ষ বল। আর পৃথিবী একে পার্টিকুলার যে বলে টেনে আছে সেটা হচ্ছে এর ওজন, আমাকে যে বলে টেনে আছে সেটা হচ্ছে আমার ওজন। তাহলে অভিকর্ষ বল আলাদা আর ওজন আলাদা, বিষয়টা বোঝা গেল। ওজন হচ্ছে পার্টিকুলার একটা বস্তুকে বা একটা বডিকে যে বলে টেনে থাকে সেইটা তার ওজন। আর অভিকর্ষ বল কি না, পৃথিবী ভূপৃষ্ঠের উপর বা ভূপৃষ্ঠের কাছাকাছি সকল বস্তুকে, বায়ুমণ্ডল, গাছপালা, ঘরবাড়ি, মানুষজন, যত যা যে আছে সবাইকে পৃথিবী যে বল দিয়ে টেনে আছে, টোটাল আকর্ষণ বলটাকে বলছে অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। বিষয়টা ক্লিয়ার? তাহলে ওজন জিনিসটা কি, যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার সেন্টারের দিকে টানে, আকর্ষণ করে থাকে, সেই বলটাকে বলছে ওই বস্তুর ওজন। তাহলে ওজন কিন্তু আকর্ষণ বল, মাথায় রাখো। তাহলে আকর্ষণ বল যদি ওজন হয়, তাহলে ওজন এবং ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি বলছে, বস্তুর ভর যদি এম হয় এবং অভিকর্ষ ত্বরণ যেটাকে বলছে অভিকর্ষ ত্বরণ, এই যে জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, বলছে এই বস্তুটা এখন কি আছে, স্থির আছে, আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে, নিচের দিকে নামতে থাকবে, তার মানে কি গতিবেগটা বাড়বে না বাড়বে না, বাড়বে। আচ্ছা, আমরা জানি যে একটা বস্তুর গতিবেগ যদি সময় সাপেক্ষে বৃদ্ধি পায় তখন কি হয়, ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এটাকে যে আমি ছেড়ে দিলাম, জাস্ট ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে কি হবে, বস্তুটা পড়তে থাকছে। তাহলে কি এই বল একে কে টানছে, পৃথিবী টানছে, তাহলে এর মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো প্রথমে গতিবেগ 0 ছিল, পরে যখন ছেড়ে দিলাম গতিবেগ বাড়ছে, মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই ত্বরণটা কেন হলো না, পৃথিবী টানছে বলে হচ্ছে। পৃথিবীর টানটাকে কি বলা হয়, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের জন্য কোনো বস্তুতে, মানে এই বস্তুটা যখন আমি ছেড়ে দেবো ওবাদে পড়বে, ওবাদ অবতরণ, ফ্রি ফল ফ্রম রেস্ট, মানে কি বলছে কোনো বস্তু যদি বিনা বাধায় পড়ে তখনকার তার পতনটাকে বলছে ওবাদ অবতরণ। তাহলে ওবাদে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলে ক্রিয়ায় ওবাদে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলছে অভিকর্ষ ত্বরণ। ইংলিশ বলেছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি জি, ওই জন্য জি ধরা হয়েছে। তাহলে কোনো বস্তুর ওজন যদি ডব্লিউ হয়, বস্তুর ভর যদি এম হয়, তাহলে ওজন এবং ভরের মধ্যে সম্পর্কটা কি না, ওজন ডাব্লিউ সমান কত, এম ইন্টু জি। তাহলে ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। বিষয়টা ক্লিয়ার? এখন ওজনকে মাপা হয় কিসের সাহায্যে, স্প্রিং তুলার সাহায্যে। আর ভর মাপা হয় কিসের সাহায্যে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ওজনের একক কি না, ওজন যেহেতু আকর্ষণ বল তাহলে ওজনের একক কি হবে, এসআই পদ্ধতিতে নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন, এপিএস পদ্ধতিতে পাউন্ডাল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর আমার ভরের একক কি হবে, এসআই পদ্ধতিতে কেজি, সিজিএস এ গ্রাম, এপিএস এ পাউন্ড। আর অভিকর্ষ ত্বরণ বুঝতেই পারছো, ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার, এগুলো। যাই হোক, এই হচ্ছে আমাদের ওজন আর ভরের মধ্যে একটা সম্পর্ক, রিলেশন, ডাব্লিউ সমান এমজি। অনেক অঙ্কের ক্ষেত্রে এগুলো লাগবে। বলছে কোনো বস্তুর উপর একটা নির্দিষ্ট সময় ধরে, এটার উপর মনে করে এই বস্তুটার উপর একটা নির্দিষ্ট সময় ধরে একটা স্থির মানের বল যদি কাজ করে, মানে তুমি সাইকেল নিয়ে যাবে, এই দিকে যাচ্ছ, তাহলে আমি পিছন থেকে তোমাকে সামনের দিকে ঠেলছি, যে বলে ঠেলছি সেই বলটা নির্দিষ্ট, মনে কর 10 নিউটন বলে আমি ঠেলছি, কতক্ষণ ঠেললাম, আমি 10 সেকেন্ড ধরে ঠেললাম। তাহলে কোনো বস্তুর উপর একটা নির্দিষ্ট মানের বল যদি একটা নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করে, তাহলে ওই বলের মান এবং ক্রিয়াকালের গুণফলটাকে বলছে ইম্পালস অফ এ ফোর্স বা বলের ঘাত। তাহলে বলের ঘাত সমান কি, বল ইন্টু সময়। বিষয়টা ক্লিয়ার হলো? এখন বলের ঘাতকে ইংলিশে কি বলা আছে, ইম্পালস অফ এ ফোর্স। ওই ইম্পালসের আই, ওই জন্য বলের ঘাতকে আমরা আই দিয়ে ডিনোট করি। আই সমান কত, এফ ইন্টু টি। তাহলে আই সমান এফ ইন্টু টি। বিষয়টা ক্লিয়ার? এখন এফ এর পরিবর্তে বসাও, এফ সমান কত, একটু আগে জানলাম, এফ সমান এম এ। তাহলে এফ সমান এম এ ইন্টু টি। আবার এ সমান কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। সেটাই মানে এম ইন্টু এ, এর পরিবর্তে কি লিখতি, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টি টি কেটে গেল, এম ভি মাইনাস এম ইউ। কি পেলাম, এম ভি মাইনাস এম ইউ। এম ভিটা কি অ্যাকচুয়ালি, এম ভিটা হচ্ছে ভরবেগ। তাহলে এম ভিটা কি, লিনিয়ার, এটা হচ্ছে টার্মিনাল মোমেন্টাম। এমভিটা কি, টার্মিনাল মোমেন্টাম, অন্তিম ভরবেগ। এমইউটা কি না, ইনিশিয়াল মোমেন্টাম, মানে প্রাথমিক ভরবেগ। তাহলে এমভি মাইনাস এমইউ মানে কি, চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। তাহলে আলটিমেট কি পেলাম, যে ইম্পালস অফ এ ফোর্স মানে কি, ভরবেগের পরিবর্তন, সেটাই করা হয়েছে। দেখো, তাহলে বলের ঘাত সমান কি, ভরবেগের পরিবর্তন। এটা একটা পরে আমাদের এমসিকিউ, সেটা মাথায় রাখবে। আই সমান কত, এমভি মাইনাস এমইউ। হয়ে গেছে, বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে বলের ঘাত। এবার যাবো যেটা, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল কাকে বলছে, ডেফিনেশন লিখে দিয়েছি, দেখে নাও। বলছে বৃহৎ কোনো বল
খুব অল্প সময়ের জন্য যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে ওই বলের মানকে বলা হচ্ছে ঘাত বল। তাহলে ঘাত বল কি? অ্যাকচুয়ালি বল। বলছে বৃহৎ কোনো বল খুব অল্প সময়ের জন্য যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে ওই বলটাকে বলছে আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। বিষয়টা ক্লিয়ার? মানে একটা বড় মানের বল হঠাৎ খুব কম সময়ের জন্য যদি কোনো বস্তুর উপর আঘাত করে, যেমন মনে কর একজন বলার বল করলো আর ব্যাটসম্যান কি করলো? বাড়ালো। এই যে ব্যাটসম্যান যখন বলটাকে বাওয়ালো, মানে বলটাকে যখন মারলো, তখন এই যে বলটা আর ব্যাট এদের টাচিং সময়টা কি অত্যন্ত কম। তোমরা বুঝতেই পারবে না কোন সময় টাচ হয়ে গেল, বলটা অনেক দূরে চলে গেল। মানে ব্যাটসম্যান টাচিং সময়টা অত্যন্ত কম, বলটাকে একটা জোরে আঘাত করলো, মানে খুব কম সময়ের জন্য বলটার উপর একটা বেশি মাপের বল প্রয়োগ করলো। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইটা একটা আমাদের ঘাত বলের এক্সাম্পল। ঠিক আছে? 1 নম্বর, ওই যে ফুটবল যখন কিক করা হয়, তখন আমরা যখন কিক করি ফুটবলকে মারি, তখন শট মারি, তখন কি হয়? খুব অল্প সময়ের জন্য কিন্তু পায়ে আমাদের বলটা থাকে, তার মধ্যে কিন্তু বলটাকে আমরা মারি। তাহলে বলটার উপর আমরা কি করি? একটা জোর বল প্রয়োগ করছি। এই ফুটবল কিক করা এটা হচ্ছে একটা ঘাত বলের এক্সাম্পল। বিষয়টা ক্লিয়ার হলো? আমি কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের ঘাত বল। তাহলে বৃহৎ বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে ওই বলটাকে বলছে ঘাত বল। তাহলে মাথায় রাখো, ঘাত বল কিন্তু শুধু বল, ফোর্স। যে বলটা বৃহৎ বল হঠাৎ করে কোনো বস্তুর উপর আঘাত করলো, হাতুড়ি দিয়ে একটা পেরেককে পিটছি, দেখো পেরেক এবং হাতুড়ি সময়কালটা কত? যখন পিটলাম একটু খুব কম টাচিং সময়, তার মধ্যে কিন্তু পেরেকটা মাটি গেঁথে গেল। তাহলে এই যে কম সময়ের মধ্যে একটা বৃহৎ বল হাতুড়ি করে জোরে বল প্রয়োগ করলাম, এইটা একটা ঘাত বলের এক্সাম্পল। ঠিক আছে? তাহলে ঘাত বল মানে কি? সেটা বল। আর বলের ঘাত সেটা মানে কি? বল ইন্টু সময়। মাথায় রাখো। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার কতগুলো এনবি একটু মনে রাখতে হবে। ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো করার জন্য যেটা লাগবে তোমার, সেটা একটু মনে রাখো। সেটা হচ্ছে আই সমান কত? আই কাকে বলা হচ্ছে? ইম্পালস অফ এ ফোর্স। বুঝতেই পারছো? বলের ঘাত যেটাকে বলছে আই সমান কত? এফ ইন্টু টি। ওকে। আচ্ছা, এই বলের ঘাতের যদি বলা হচ্ছে ভেক্টর ফর্মটা লিখো, তাহলে বলের ঘাতের ভেক্টর ফর্মটা হলো বলে 4টে অপশন। কি হবে? আই কি? দেখো আই সমান এফ ইন্টু টি। এফটা কি? এফটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। টিটা কি? টিটা হচ্ছে স্কেলার রাশি, সময়। তাহলে একটা ভেক্টর একটা স্কেলারের গুণফল কি হয়? ভেক্টর হয়, ওই জন্য আইটা ভেক্টর হয়েছে। তাহলে ভেক্টর ফর্মটা কেমন হবে? আইয়ের মাথায় এর চিহ্ন। আচ্ছা, আই সমান কত? এম ভি মাইনাস এম ইউ। আমরা জানি এমটা কি? না এমটা বস্তুর ভর, ভর কি? স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে। ঠিক আছে? আর ভি মাইনাস ইউ মানে কি? অ্যাকচুয়ালি ভি তো গতিবেগ। তাহলে গতিবেগের কি আছে? মান, ডাইরেকশন দুটোই থাকে। তাহলে ভি মাইনাস ইউটা ভেক্টর রাশি, ওই জন্য ভিটাও ভেক্টর আর ইউটা ভেক্টর, ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে ভেক্টর আই সমান কত? এম ইন্টু ভেক্টর ভি মাইনাস ভেক্টর ইউ। এটা হচ্ছে বলের ঘাতের আমাদের যে ভেক্টর রূপ, ভেক্টর ফর্মটা। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার যেটা জানবে সেটা হচ্ছে এই দেখো ভি মাইনাস ইউ, এটা ভিটা কি? ভেক্টর রাশি। আর ইউটা কি? ইউটাও ভেক্টর রাশি। তাহলে এদের মানটা কত হবে? ভি মাইনাস ইউ যদি ভেক্টর রাশি হয় তাহলে ভি মাইনাস ইউ এর মানটা কত হবে? আমরা বলেছিলাম একটু আগে যে এ যদি একটা ভেক্টর রাশি হয়, মনে করো এ ভেক্টর রাশি, এ হলো একটা ভেক্টর, তাহলে এর মানটা কত? না মড এ। করছিলাম না? করছিলাম। ঠিক সেম সিস্টেম যদি বলি যে ভি মাইনাস ইউ যদি ভেক্টর হয়, মনে কর ভি মাইনাস ইউ, বলছে ভি ইউ এটা ভেক্টর, তাহলে এটা যদি ভেক্টর রাশি হয় তাহলে এদের মানটা কত হবে? না মড ভি মাইনাস ইউ। ওকে, বিষয়টা ক্লিয়ার? সেটা করা হয়েছে। এখন দেখো মড ভি মাইনাস ইউ, এখন মড ভি মাইনাস ইউ এর একটা মান আছে, সেই মানটা কত? আমরা ভেক্টরের যে যোগ সেখানে আমরা পেয়েছি অলরেডি, সেই মানটা এখানে লিখছি যে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2u ভি কস আলফা। আলফাটা কি? আলফাটা হচ্ছে দেখো দুটো ভেক্টর যেখানে ইউ আর ভি, মনে করো এটা ইউ যাচ্ছে আর ভি এখানে নির্গত হচ্ছে, মানে একটা বল যাচ্ছে, ব্যাটসম্যান বলটাকে আঘাত করলো, ভি বেগে বলটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ইউ এর অভিমুখ আর এটা হচ্ছে ভি এর অভিমুখ। তাহলে ইউ আর ভি এর মধ্যে কত কোণ করেছে? ভেক্টরের ফর্মটা যদি দেখি আমরা জানি যে একটা জিনিস, যে এখানটা একটু দেখে নাও, যে এইটা যদি ভেক্টর হয় তাহলে এইটা ভেক্টরের হেড বলা হয়, এই আরো চিহ্নটাকে বলেছে ভেক্টরের হেড, আর এইটাকে বলেছে ভেক্টরের টেল। তাহলে এটাকে হেড বলা হয়, এটাকে টেল বলা হয়, টি বলা হয়। ঠিক আছে? এটা ভেক্টরে। এখন যদি দেখা যায় যে দুটো টেল এক জায়গায় মিলিত হয়, মনে কর এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, দুটো টেল এক জায়গায় যদি মিলিত হয় সেখানে যে কোণটা তৈরি হয় সেই কোণটা হচ্ছে থিটা। এটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, মাথায় রাখো। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হতে গেলে কি হতে হবে? না দুটো ভেক্টরের টেলকে এক জায়গায় মিলিত হতে হবে, অথবা কি হতে হবে? দুটো ভেক্টরের হেডকে এক জায়গায় মিলিত হতে হবে। তাহলে দুটো ভেক্টর, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দুটোর হেড যদি এক জায়গায় মিলিত হয় সেখানে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। বিষয়টা ক্লিয়ার? কিন্তু যদি দেখা যায় একটার হেড আর একটা টেল, মনে করে এরকম একটার, এই যে এই ভেক্টরটার হেড এখানে মিলিত হয়েছে,
বুঝতে পারছো, এই ভেক্টরটা টেল এখানে মিলিত হয়েছে, হেড টেল মিলিত হলে এই যে কোণটা তৈরি হয় এটা কিন্তু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে না। বিষয়টা ক্লিয়ার? এখন এখানটা সেটাই করা হয়েছে। দেখো তাহলে এই যে ইউ গতিবেগটা এটা কোন দিকে যাচ্ছে, এটা মানে ইউ অভিমুখ কোনটা এটা, আর ভি এর অভিমুখ কোনটা এটা, অর্থাৎ বলটা আসছে আমি আঘাত করলাম, ঠিক আছে, বলটা যেটা আসছে সে আসাটা অ্যারো চিহ্নটা আমার দিকে হবে, তাহলে এটা ভেক্টরে কি না হেড, আর বলটাকে আমি ছুঁড়লাম তখন বলের অভিমুখটা কোন দিকে সোজা, তাহলে ওই অভিমুখটা কোন দিকে ওইদিকে, তাহলে ভেক্টরের হেড আর ওই ভেক্টরটা যেটা গেল সেটা টেল একসঙ্গে মিলিত হয়েছে, এখানটা কি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে, হবে না, সেক্ষেত্রে আমরা কি করি এটাকে বাড়াই, তাহলে এই কোণটা যদি থিটা হয় বা আলফা হয় তাহলে এই কোণটা কত 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে ফর্মুলাটা একটু ফেলে দাও, এখানে সেটাই করা হয়েছে দেখো, তাহলে মূল ফর্মুলা কি মড ভি মাইনাস ইউ, এটা সমান কি মূল ফর্মুলা যেটা সেটা হচ্ছে √v² প্লাস ইউ স্কয়ার মাইনাস 2uv cos আলফা, ঠিক আছে, এখানে আলফাটা কত হবে না অ্যাকচুয়ালি আলফা এটা হবে না, আলফা মানে কত 180 ডিগ্রি মাইনাস আলফা, সেটাই বসানো হয়েছে, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে ফর্মুলাটা কি v² প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv cos 180 ডিগ্রি মাইনাস আলফা, আমরা জানি cos 180 ডিগ্রি মাইনাস আলফা সমান কত মাইনাস cos আলফা, তাহলে সেই মাইনাসটা এই মাইনাসটাকে কি হয় অ্যাড হয়ে প্লাস হয়ে গেল, তাই ফর্মুলাটা আলটিমেট কি পেলাম যে মড ভি মাইনাস ইউ এটা সমান কত না √v² প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে আমাদের বলের ঘাত, সেই ঘাতের যে দুটো গতিবেগ যদি থাকে তখন তাদের যে আমাদের কোণটা বার করতে হয় সেই কোণটা এভাবে বার করতে হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, যে মড ভি মাইনাস ইউ এখান থেকে কিন্তু অঙ্ক পড়বে, আমি এক্ষুনি করাচ্ছি, মড ভি মাইনাস ইউ এটা সমান কত √v² প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো আরেকটা জিনিস, যে আলফাটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ একটা বস্তু মনে কর ব্যাটসম্যান বোলার বল করলো এইদিকে, ব্যাটসম্যান এই বরাবর কিন্তু বলটাকে আঘাত করেছে, মানে যেদিকে বল করেছে মানে বলটা যেদিকে আসছে ব্যাটসম্যান বলটাকে আঘাত করলো সেই দিকেই বলটা বেরিয়ে গেল, তাহলে এখানে কোণ তৈরি হলো, হলো না, তাহলে এখানে কোণটা কত 0, অর্থাৎ দুটো বল যদি একই রেখা বরাবর কাজ করে তখন আলফাটা 0 হয়ে যায়, যদি আলফা 0 হয়ে যায়, অর্থাৎ এরকম যদি বলে যে কোনো অঙ্কে নিউমেরিক্যাল প্রবলেম এখানে আমি অলরেডি দিয়ে রেখেছি, যেমন একটা অঙ্ক বলছি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা যে 20 মিটার পার সেকেন্ড বেগে ধেয়ে আসা একটা ক্রিকেট বল ব্যাট দ্বারা আঘাত পেয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলে গেল, ঠিক আছে, তাহলে ঘাত বল কত, তাহলে কি বলছে বিপরীত দিকে যাচ্ছে, যেদিকে আসছে তার বিপরীতে চলে যাচ্ছে, মানে একই রেখা বরাবর আসছে একই রেখা বরাবর চলে গেল, ঠিক আছে, এই রকম অঙ্কে যদি হয় সেক্ষেত্রে কি হবে আলফা 0 হবে, তা আলফা যদি 0 হয় তাহলে কি পাচ্ছি মড ভি মাইনাস ইউ এর মানটা কত পাচ্ছি দেখো √v² প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা, cos আলফা মানে cos কত 0 ডিগ্রি, একই রেখায় এসছে একই রেখায় গেছে, তাহলে cos 0 ডিগ্রি আলফা নাই, cos 0 মান কত 1 হয়, সেক্ষেত্রে যেটা পারো সেটা হচ্ছে এখানে 1 হয়ে যাবে, তাহলে আমি আলটিমেট কি পেলাম যে মড ভি মাইনাস ইউ এটা সমান কত না √u প্লাস ভি তার হোল স্কোয়ার মানে ইউ প্লাস ভি, তোমরা এটুকু মনে রাখবে যে মড যখন আলফা 0 তখন কি হয় না মড ভি মাইনাস ইউ সমান কত ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ একই জিনিস, তাহলে মড ভি মাইনাস ইউ সমান ভি প্লাস ইউ যখন আলফা 0, ঠিক আছে। এবার অঙ্কের দিকে আসছি, দেখো এই দুটো ফর্মুলা ধরেই অঙ্ক অ্যাকচুয়ালি, যে 36 কিমি পার ঘন্টা বেগে ধেয়ে আসা বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করায় বলটা 45 ডিগ্রি কোণে একই দুটি নিয়ে বিক্ষিপ্ত হয়, বলটার ভর যদি 0.157 হয় তাহলে বলের উপর প্রযুক্ত ঘাত বল কত, তাহলে ব্যাটসম্যান মানে বোলার প্রথম বল করেছে, বোলার বল করছে কত 36 কিমি পার ঘন্টা এই গতিবেগে বল করছে, ঠিক আছে, ব্যাটসম্যান আঘাত করলো বলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বলটা ছুটে চললো ওই গতিবেগী, যে গতিবেগে এসেছিল সেই গতিবেগী ছুটে চললো, তাহলে ওই যে ব্যাটসম্যান বলটায় আঘাত করলো কতটা বলে আঘাত করেছিল, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো? দেখো একটা জিনিস দেখো, তাহলে কি বলছে যে গতিবেগে এসেছিল সেই গতিবেগই ফিরে গেছে, তাহলে গতিবেগটা প্রথমে কত ছিল 36 কিমি পার ঘন্টা, আমরা জানি কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে কি করব না 5/18 এটা শর্ট ফর্ম, কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে 5/18 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, কেন করব সেটা দেখে নাও, মনে করো যে এখানে দিয়েছে এইটাই করো 36 এত কিমি পার ঘন্টা কিমি পার আওয়ার, এখন কিমি পার আওয়ার কিমি মানে কত 1 কিমি সমান 1000 হেমি ডেকাইমি এত মিটার, আচ্ছা আওয়ার 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড, মনে পড়ছে, তাহলে এত সেকেন্ড হয়ে গেল কিমি পার আওয়ার এটা,
কিমিটাকে আমি মিটার করলাম, তাহলে 1000 দিয়ে গুণ করবো উপরে, আর ঘন্টাটাকে আমি সেকেন্ড করবো, তাহলে 3600 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, এটা দেখ 5 × 10 18 × 36। তাহলে কিমি পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে যাই, তাহলে কত দিয়ে গুণ করছি, অ্যাকচুয়ালি 5/18, এটা দিয়ে যখনই গুণ করবো তাহলে কিমি পার ঘন্টাটা আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? বলের ঘাত আমরা কি ফর্মুলা পেয়েছি, বলের ঘাত যদি আই হয়, আই সমান কত, এম ইন্টু মড ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ এর মানটা প্রথম বার করবো, আমরা জানি ভি মাইনাস ইউ সমান কত, √ইউ² প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কস থিটা বা কস আলফা, যাই হোক। এখন ইউ সমান কত, ওই একটাই, যে বেগে এসেছিলো সে বেগেই ফিরে গেছে। এখন 3600 কিমি পার ঘন্টা, এটাকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি, তাহলে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বলটা এসেছিল 10 মিটার পার সেকেন্ড গতিবেগে, আবার ফিরেও গেছে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে আসাটাকে যদি ইউ ধরি, ফিরে যাওয়াটাকে ভি ধরবো, তাহলে দুটোই কিন্তু একই 10, তাই সেটা এটা করে দিয়েছি। ইউ² পরিবর্তে 10 তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার পরিবর্তে 10 তার হোল স্কোয়ার, ইউ ভি 2 × 10 × 10 কস থিটা, কস কত 45 ডিগ্রি কোণ করে ছুটে গেছে, তাহলে 45 ডিগ্রি, সেটা করছি 1/√2। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা পেলাম 18.5 মিটার পার সেকেন্ড, এটা আছে কি পেলাম, মড ভি মাইনাস ইউ। তাহলে আমার বলের ঘাতের রাশিমালা কি, আই সমান কত, এম মড ভি মাইনাস ইউ। তাহলে এমটা কত, এমটা বলে দিয়েছে, এত কেজি, কত 0.157 এত কেজি, ইন্টু ভি মাইনাস ইউ, মড ভি মাইনাস ইউ এর মানটা কত পেলাম, মানে 18.5। তাহলে এটা মাল্টিপ্লাই করে যেটা পেলাম সেটা হচ্ছে 2.9 এত কি কেজি মিটার পার সেকেন্ড, ওটা হলো। আচ্ছা, সেকেন্ড অঙ্ক দিকে যাচ্ছি, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে আসা একটা ক্রিকেট বল, 20 মিটার পার সেকেন্ড গতিবেগে আসছে, ব্যাট দ্বারা আঘাত হলো, হয়ে ব্যাটসম্যান যখন মারলো তখন সেটা ফিরে যাচ্ছে কত না 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে যায়, মানে যে রেখা বরাবর এসছে সেই রেখা বরাবরই ফিরে গেছে, কিন্তু আসার সময় এসছে কত 20 মিটার পার সেকেন্ড গতিবেগে, যাওয়ার সময় যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড এই গতিবেগে, ঠিক আছে। তাহলে ঘাত বল কত, এটা বার কত, কি কি দিয়ে আছে দেখো, এখন ইউটা দিয়ে আছে, ইউ সমান 20 মিটার পার সেকেন্ড, ভিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর কি বলা আছে বলটার যে ভরটা সেটা দিয়ে আছে কত 500 গ্রাম, আমরা গ্রামটাকে আমি কি করলাম কেজি করলাম, 500 গ্রাম সমান কত 0.5 কেজি, ওকে। এখন দেখো আই সমান কত এম, একটা কথা আমি বললাম যে বলটা যেদিকে আসছে সেই দিকে যদি ফিরে যায়, আমি আশাটাকে যদি প্লাস ধরি তাহলে যাটাকে কি ধরবো মাইনাস ধরবো, আমার ফর্মুলাটা কি আই সমান এম মড ভি মাইনাস ইউ। এখন ভিটা যে ভি মাইনাস ইউ, এখন একটা জিনিস দেখো, ভিটা যদি প্লাস হয় ইউটা কি হবে -5, ঠিক আছে। তাহলে ভিটা যদি প্লাস হয় ইউটা হবে মাইনাস, তাহলে ভি মাইনাস ইউ মানে কি ভি মাইনাস মাইনাস ইউ, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাই ফর্মুলাটা হয়ে গেল যেটা, সেটা হচ্ছে ভি প্লাস ইউ। তাহলে আই সমান কত ফর্মুলাটা এম ইন্টু মড ভি প্লাস ইউ, ঠিক আছে। এখন এম এর মানটা বসাও 0.5, আচ্ছা ভি এর পরিবর্তে কত 10 আসছিল বলটা, আর যাওয়ার সময় যাচ্ছে কত না 10, আসার সময় কত 20, তাই জন্য 20 লিখেছি, ভিটা যাওয়ার সময় কত যাচ্ছে না 10, ওই যে 10 লিখেছি, তাহলে টোটাল মাল্টিপ্লাই করে যেটা পাবো 15 কেজি মিটার পার সেকেন্ড, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়টা। কি বলছে, টু দি এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা মনে করো একটা বন্দুক, এখান থেকে একটা গুলি ছোড়া হচ্ছে, তাহলে বন্দুক থেকে গুলি ছোড়া আছে, মানে বন্দুকটা গুলির উপর কি করলো একটা আঘাত করলো, যার ফলে গুলিটা কি হলো এই দিকে বেরিয়ে গেল, মানে এই দিকে এগিয়ে গেল, তাহলে এটা হলো ক্রিয়া। বন্দুক গুলির উপর আঘাত করলো, গুলি বেরিয়ে গেল, এইটা হলো ক্রিয়া। গুলি কি করবে বন্দুকের উপর একটা আঘাত করবে, তাহলে গুলি বন্দুকের উপর যে আঘাতটা করলো সেইটার ফলে বন্দুকটা কি হলো পিছন দিকে সরে গেল, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। বিষয়টা ক্লিয়ার? 1 মিনিট দেখো ভালো করে বোঝো এটা কি বলছি। তাহলে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় যদি আমরা দেখি এই বিষয়টা লক্ষ্য রাখি, তাহলে কি দেখবো যে বন্দুক কি করছে গুলির উপর একটা বল প্রয়োগ করছে, যার ফলে গুলি বেরিয়ে যাচ্ছে। এইটা যদি ক্রিয়া হয়, অর্থাৎ বন্দুক গুলির উপর একটা ক্রিয়া করলো, কাজ করলো, গুলি কি করবে বন্দুকের উপর সঙ্গে সঙ্গে বিপরীত। নিউটনের থার্ড ল যে কি বলছে, টু দি এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এ কি করলো গুলির উপর একটা ক্রিয়া করলো, তখন গুলি কী করবে বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে। এই দেখো ক্রিয়া কার উপর করেছে এর উপর, প্রতিক্রিয়া কার উপর পড়ছে এর উপর, তাহলে দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করছে। এই গুলি যে প্রতিক্রিয়া বলটা দিবে যার জন্য বন্দুকটা সরে যাবে, কিন্তু বন্দুকটা কত গতিবেগে সরবে, এর উপর যে বল প্রয়োগ করেছে গুলি কি করেছে বন্দুকের উপর সেই বলই প্রয়োগ করেছে। অর্থাৎ দেখো এ যদি এর উপর বন্দুক যদি গুলির উপর এফ বল প্রয়োগ করে, তাহলে গুলি বন্দুকের উপর কত বল প্রয়োগ করেছে এফ বলই প্রয়োগ করেছে, হয়েছে। বন্দুকের ভরটা অনেক বেশি, যার ফলে কি হবে বন্দুকের
গতিবেগটা মানে পিছন দিকে যে সরে যাবার গতিবেগ, পিছন দিকে সরে যাবে, অনেক কম সরবে, কারণ এর ভরটা বেশি। এর ভরটা কি অনেক কম, যার ফলে এই একই পরিমাণ বলে ও অনেক দূর পর্যন্ত চলে যাবে। এইটাই ঘটছে আমাদের আপেলের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে। কি হচ্ছে, পৃথিবী আপেলকে টানছে কত বলে, মনে করে এফ বলে। আপেল পৃথিবীকে টানছে কত, এফ বলে। তাহলে আপেল পৃথিবীকে এফ বলে টানলেও পৃথিবীর ভর অনেক বেশি, যার ফলে পৃথিবীর ত্বরণ সৃষ্টি হবে না। আপেলের ভরটা অনেক কম, যার ফলে আপেলের ত্বরণটা বেশি সৃষ্টি হবে, যার ফলে আপেলটা পৃথিবীর দিকে এসে পড়বে।